নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি পড়ছি এখন হুমায়ুন আহমেদের উপন্যাস জলপদ্ম। আজ চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের নাম বন এন্টারপ্রাইজেসের অফিস। তাহলে শুরু করি। বন এন্টারপ্রাইজেসের অফিস ঘরে বাবু এবং নাসিমকে বসে থাকতে দেখা যাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই। মাথার উপর ফ্যান ঘুরছে, সেখানে ঘটাং ঘটাং শব্দ হচ্ছে। সিগারেটের ধোঁয়ায় ঘর অন্ধকার। নাসিম একটার পর একটা সিগারেট ধরাচ্ছে। সস্তা সিগারেট, উৎকট গন্ধ। দুজনকেই খুব চিন্তিত দেখাচ্ছে। চিন্তাগ্রস্ত হবার সঙ্গত কারণ আছে। তারা একটা ভালো সাপ্লাইয়ের কাজ পেয়েছিল। মতিঝিলের এক বড় অফিসে কাগজ, পেন্সিল, ফাইল, আইকা গাম সাপ্লাই। অফিসের 110 জন কর্মচারীর জন্যে সাবান, গামছা, গ্লাস, 20টা সেক্রেটারিয়েট টেবিল, 40টা বেতের চেয়ার, 3টে 10 ফুট বাই 12 ফুট কামরার জন্যে জুট কার্পেট সবই দেওয়া হয়েছে। বিল পাস হচ্ছে না। আজ হবে কাল হবে বলে তারা 1 মাস পার করেছে। শেষবার বলে দিয়েছিল বুধবার সকাল 11টায় আসতে। আজ বুধবার, তারা দুজনেই গিয়েছিল। বিল যার পাশ করার কথা রহমান সাহেব তাদের 2 ঘন্টা বসিয়ে রাখলেন। 1টার সময় ডেকে পাঠালেন। শীতল গলায় বললেন, এখন লাঞ্চ টাইম, বেশি কথা বলতে পারবো না, বিল তো আপনারা পাবেন না। নাসিম হতভম্ব হয়ে বলল, কেন? জিনিস ঠিকমতো দেননি, লো কোয়ালিটি জিনিস দিয়েছেন। সব জিনিস তো স্যার আপনাদের দেখিয়ে, আপনাদের বলে নিয়ে তারপর ডেলিভারি দিয়েছি। তা দিয়েছেন, তবে যে জিনিস দেখিয়েছেন সেই জিনিস দেননি, দিয়েছেন রদ্দি মাল। বাবু বলল, স্যার আপনার কথা ঠিক না, যা দেখিয়েছি তাই দিয়েছি। বিশ্বাস করুন, কোনো 19-20 হয়নি। আপনি বললে তো হবে না। মিষ্টির ব্যাপারে ময়রার কথা গ্রাহ্য না। আমাদের নিজস্ব টিম ইনকোয়ারি করেছে, তারা বলেছে লো কোয়ালিটি। তার মানে কি এই যে আমরা বিল পাবো না? না, সেক্রেটারিয়েট টেবিল আর চেয়ার রিজেক্টেড হয়েছে। যেগুলো দিয়েছেন ফেরত নেবেন, নতুন করে দেবেন, তারপর দেখা যাবে। বাবু বলল, আমাদের এটা তো স্যার খুব ছোট ফার্ম, আমাদের অর্থবল নেই বললেই হয়। আমাকে এসব বলে লাভ নেই। আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম, কাল ট্রাক নিয়ে এসে ফার্নিচার তুলে নিয়ে যাবেন। আমি আলসারের রোগী, আমাকে টাইমলি খেতে হয়। আপনারা এখন দয়া করে যান, আমি খেতে বসবো। আমরা স্যার বাইরে অপেক্ষা করি। অপেক্ষা করে কিছু লাভ নেই, যা বলার বলে দিয়েছি। আমাদের কিছু বলার ছিল স্যার। আমার মনে হয় না আপনাদের কিছু বলার আছে। তারপরেও যদি কিছু বলার থাকে আমার পিএকে বলুন। বাবু এবং নাসিম মুখ শুকনো করে বের হয়ে এলো। এই কাজটা এরা খুব আশা নিয়ে করেছিল। তারা যা চেয়েছে তাই দিয়েছে। বড় কাজ, ঠিকমতো করলে পরে আরও কাজ পাওয়া যাবে। দুজনেই পরিশ্রমের চূড়ান্ত করেছে। এখন দেখা যাচ্ছে সবই জলে গেছে। সমস্যাটা কি বোঝা যাচ্ছে না। ভদ্রলোক কি তাদের কাছ থেকে ঘুষ চাচ্ছেন? তাও তো মনে হচ্ছে না। কাজ দেবার সময় তিনি হাসি মুখে বলেছেন, আপনারা 2 ইয়াং ম্যান ইউনিভার্সিটি থেকে পাশ করে ব্যবসায় নেমেছেন দেখে ভালো লাগছে। আপনারা লোয়েস্ট টেন্ডার দিয়েছেন। লোয়েস্ট টেন্ডারে কাজ দিতে হবে এমন কোনো কথা নেই, তবু আপনাদের দিচ্ছি। আমি চাই শিক্ষিত ছেলেমেয়েরা বিজনেসে আসুক। আপনারা সৎভাবে কাজ করবেন, আমি আপনাদের ব্যাক করব। কেউ যদি টাকা পয়সা চায় চট করে দেবেন না, আমাকে প্রথমে জানাবেন। নাসিম হাত কচলাতে কচলাতে বলেছে, আপনার কথা শুনে বড় ভালো লাগছে স্যার, চোখে পানি এসে যাচ্ছে। ইউনিভার্সিটি থেকে পাশ করার কথা যা বললেন সেটা অর্ধেক সত্যি। বাবু এমএ পাশ করেছে, আমার বিদ্যা স্যার আইএ পর্যন্ত। 3rd ডিভিশন পেয়েছিলাম, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি। আপনি স্যার আমাদের উপর একটু দোয়া রাখবেন। নাসিম এগিয়ে এসে পা ছুঁয়ে সালাম করে ফেলেছে এবং গদগদ গলায় বলেছে, আপনি স্যার বলতে গেলে আমাদের ফাদারের মতো। আমাদের দুজনেরই ফাদার নেই। ঠিক আছে ঠিক আছে,
তোমরা অনেস্টলি কাজ করো, আমি দেখব। সেই একই ভদ্রলোক আজ উল্টো কথা কেন বলছেন বাবু বা নাসিম, দুজনের কারো মাথাতেই তা আসছে না। এতদিন তুমি তুমি করে বলেছেন, আজ বলছেন আপনি করে। মানেটা কি? সূর্যের চেয়ে বালি সবসময়ই বেশি গরম হয়। অফিসারের চেয়ে পিয়ের দাপট থাকে বেশি। রহমান সাহেবের পিয়ের বেলায় এই থিওরি খাটল না। ভদ্রলোক হাসি খুশি নিজেই এদের দুজনকে ক্যান্টিনে নিয়ে গিয়ে চা খাওয়ালেন। নাসিম বললেন, ব্যাপারটা কি ভাই সাহেব বলুন তো, আমরা কি ভুল করেছি? ভুল কিছু করেননি। তাহলে বিল না পেলে বিশ্বাস করুন ভাই, আমার অফিসে যে সিলিং ফ্যান আছে ওইটাতে ঝুলতে হবে। বোনের গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করেছি, সে দিতে চায়নি, বলতে গেলে জোর করে নিয়েছি। দুলাভাই কিছু জানে না, জানতে পারলে বোনকে সেফটি পিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারবে। সমস্যাটা কোথায় আপনি আমাকে বলুন তো। 1,050 টাকা জোগাড় করতে পারবেন? 1,050 টাকা তো আমাদের লাভই হবে না। সব খরচ টরচ বাদ দিয়ে 43,000 টাকা লাভ হবে। এর মধ্যে সুদের টাকা দিতে হবে 28,000। এইসব আমাকে শোনায় কোনো লাভ নেই রে ভাই। 50,000 টাকা জোগাড় করুন, ব্যবস্থা হবে। বাবু হতভম্ব গলায় বলল, কে নেবে এই টাকা? আপনার তো সেটা দিয়ে দরকার নাই। আমাদের রক্ত পানি করা টাকা কে নেবে এটা জানা আমাদের দরকার নেই? কি বলছেন আপনি? আপনারা এই লাইনে খুবই নতুন। টাকাটা কে নেবে বুঝতে পারছেন না কেন? আপনাদের সঙ্গে কে কথা বলছে? আমি। আমি কার লোক? রহমান সাহেবের লোক। কে আপনাদের আমার সঙ্গে কথা বলতে বলল? রহমান সাহেব বললেন। এখন কিছু বুঝতে পারছেন? না, এখনো বুঝতে পারছি না। কেউ এখানে টেন্ডার দেয় না। কেন দেয় না বুঝতে পারছেন না? এখানে টেন্ডার দিয়ে কেউ লাভ করতে পারে না। সব ঠিকঠাক মতো চলে, শেষটায় ধরা খায়। হা হা হা। আপনি হাসছেন? হাসি আসছে আপনার? আপনাদের দুজনের বেকুবি দেখে হাসছি। নাসিম সিগারেট ধরাতে ধরাতে বলল, টাকাটা দিতে হবে। সিস্টেমটা কি? সিস্টেম খুব সোজা। একটা ঠিকানা দেব, ওই ঠিকানায় একটা রঙিন টিভি 24 ইঞ্চি সনি আর একটা ন্যাশনাল কোম্পানির G10 ভিসিআর দিয়ে আসবেন। স্যারের মেজো মেয়ের বাসা। যেদিন দিবেন তার পরের দিন বিলে সই হবে। দেব ঠিকানা? দিন। ঠিকানা ভদ্রলোকের পকেটে লেখাই ছিল। তিনি ঠিকানা বের করে দিতে দিতে বললেন, এর পরেও আপনাদের 1,025 টাকা লাভ থাকবে। কথা ছিল সেগুন কাঠ দিয়ে সেক্রেটারিয়েট টেবিল বানাবেন। বানিয়েছেন কড়ই কাঠে। কড়ই কাঠের CFT হলো 310 আর সেগুন 1100। বাবু বলল, কড়ই কাঠের টেবিল বানানো হয়নি, সেগুন কাঠ দেওয়া হয়েছে। আমি নিজে কাঠ কিনে মিস্ত্রিকে দিয়েছি। বিশ্বাস করলাম। কাঠ আপনি সেগুন ঠিকই কিনেছেন, মিস্ত্রি দিয়েছে কড়ই, রং করে দিয়েছে। আপনাদের একটা উপদেশ দিই, শুনে রাখেন, এই লাইনে আপনাদের কিছু হবে না। অন্য কিছু করুন। অন্য কিছু কি করব? আপনারাই চিন্তা ভাবনা করে বের করুন। আপনাদের বয়স কম, চিন্তা শক্তি বেশি। চা খাবেন আরেক কাপ? খান। গরম গরম সিঙ্গাড়া ভাজা হয়েছে, সিঙ্গাড়া খেতে পারেন। বলবো সিঙ্গাড়ার কথা? না, থাক। অনেক মেহেরবানি করেছেন, আর না। আমরা এখন উঠব। তারা ফিরে এসেছে অফিসে। দুজন চুপচাপ বসে আছে। অসহ্য গরম, মাথার উপর ফ্যান আছে। ফ্যান ছাড়ার কথা কারোরই মনে আসেনি। বাবু বলল, কি করবি নাসিম? জানি না, বিষ খাওয়া যায়, ওই লাইনেই চিন্তা করছি। রহমান সাহেবের মেয়েটার সঙ্গে দেখা করলে কেমন হয়? খালি হাতে দেখা করবি? হ্যাঁ, এছাড়া উপায় কি? দেখা করে আমাদের অবস্থাটা বুঝিয়ে বলবো, এটা মন্দ না, প্রয়োজন দেখলে আমি পা জড়িয়ে ধরব। বিষ খাওয়ার চেয়ে পায়ে ধরা সহজ। বড়লোকের মেয়ে, পা মাখনের মতো নরম হবার কথা, ধরলে আরাম লাগবে। নাসিম নড়ে চড়ে বসল। বাবু বলল, সত্যি যাওয়ার কথা ভাবছিস? তবে একেবারে খালি হাতে যাব না। বিশাল এক কাতলা মাছ কিনব, বাজারের সবচেয়ে বড় মাছটা। প্রথমে মাছটা দেব। মেয়েরা কেন জানি বড় মাছ দেখলে খুশি হয়। মাছটা দেখে খুশি হবে।
খুশি খুশি অবস্থায় আসল ঘটনা বলে পায়ে পড়ে যাওয়া। চল যাই। এখন? হ্যাঁ এখন। মাছ কিনব। ওই বাসায় তোর যাবার দরকার নেই, আমি একাই যাব। পায়ে ধরা তোকে দিয়ে হবে না, ওইটা হচ্ছে আমার লাইন। তুই থাকলে আমার জন্যেও সমস্যা, ঠিকমতো পায়ে ধরতে পারবো না। মাছ কিনবি যে, টাকা আছে? না, জোগাড় করব। মাছ নিয়ে যাবি কখন? সন্ধ্যায় সন্ধ্যায় যাব। সন্ধ্যাবেলা মেয়েদের মন একটু দুর্বল থাকে। মেয়েদের মনের এত সব খবর তুই জানলি কিভাবে? নাসিম হো হো করে অনেকক্ষণ ধরে হাসল। বাবু তাকিয়ে আছে নাসিমের দিকে। নাসিমের জন্যই তার খারাপ লাগছে। ছোটোখাটো মানুষ, খুব ঘামছে। শব্দ করে হাসছে ঠিকই, কিন্তু হাসিতে কোনো প্রাণ নেই। নাসিম বলল, তুই বাসায় থাকিস, কি অবস্থা রাতে গিয়ে রিপোর্ট করব। রাত 8টার দিকে প্রায় 1 মণ ওজনের এক কাতল মাছ নিয়ে নাসিম বাবুদের বাসায় উপস্থিত হল। রুবা চোখ কপালে তুলে বলল, এটা কি? নাসিম কড়া গলায় বলল, ফাজলামি করিস না তো রুবা, ফাজলামি করলে চড় খাবি। এটা কি বললি কোন আন্দাজে? তুই মাছ চিনিস না? চিনি, ছোট সাইজের মাছগুলো চিনি, এত বড় মাছ চিনি না। নাসিম ভাই, এটা কি তিমি মাছের বাচ্চা? এত বড় মাছ কি জন্যে নাসিম ভাই? খাবার জন্যে। বটি আন, মাছ কাটবো। শুধু বটিতে হবে না, কুড়াল লাগবে। কুড়াল আছে? কুড়াল থাকবে কেন, আমরা কি কাঠুরে? কথাবার্তা শুনে সুরমা বের হয়ে এলেন। তিনি স্তম্ভিত হয়ে বললেন, এত বড় মাছ কি জন্যে? নাসিম হাসি মুখে বলল, খাবার জন্য। অনেক দিন বড় মাছ খাই না, ভাবলাম যা কপালে থাকে আজ একটা বড় মাছ খাবো। তোমার পাগলামি কবে কমবে বলো তো? তোমার কি বড় মাছ খাবার অবস্থা? নুন আনতে পান্তা ফুরায়। নাসিম হাসতে হাসতে বলল, আমার অবস্থা তার চেয়েও খারাপ। আমার নুনও নাই, পান্তাও নাই, তাই বলে 1-8 দিন একটা বড় মাছ খেতে পারবো না। বাবু কোথায়? টিউশনিতে গেছে। ফিরবে কখন? রুবা বলল, 10টার আগে কোনোদিন ফেরে না, আজ সকাল সকাল ফিরবে, শরীর খারাপ। ওর জন্যে অপেক্ষা করলে রান্নার দেরি হয়ে যাবে। কাটা শুরু করে দিই। রুবা, যা তো ছাই নিয়ে আয়। খালা, আপনি আপনার রান্নার সমস্ত প্রতিভা ব্যয় করে মাছটা রান্না করুন তো দেখি। সুরমা কঠিন গলায় বললেন, আমার শরীরের অবস্থা তো জানি, এই অবস্থায় আমি রাত দুপুরে মাছ রাঁধতে বসতে পারবো না। আপনাকে কিছু করতে হবে না খালা, আপনি শুয়ে পড়ুন। রান্না বান্না যা করার আমি আর রুবা মিলে করব। আমি একজন প্রথম শ্রেণীর বাবুর্চি। রুবা, হাত লাগা, মাছের লেজটা চেপে ধর। মরে গেলেও আমি মাছের লেজ চেপে ধরব না, হাত গন্ধ হয়ে যাবে। কাল আমার পিকনিক, গন্ধ হাত নিয়ে আমি পিকনিকে যাব? তাহলে যা, চা বানিয়ে আন, খুব কড়া করে বানাবি। নাসিম ভাই, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? কারণটা কি? দারুণ একটা ব্যাপার ঘটেছে, তুই বুঝবি না। চা বানাতে বললাম, বানিয়ে আন। চা খেয়ে অ্যাকশানে নেমে যাব। এই মাছ কাটতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। সুরমা বিছানায় শুয়ে আছেন। এমনিতেই তার শরীর ভালো না, তার চেয়েও বড় কথা, নাসিমকে তিনি সহ্য করতে পারেন না। তার ধারণা নাসিমের পাল্লায় পড়ে বাবুর আজ এই অবস্থা। শিক্ষিত MA পাস ছেলে হকারদের মতো এই অফিসে ওই অফিসে ঘুরে বেড়াচ্ছে, কোনো মানে হয়? শিক্ষিত ছেলে চাকরি করবে, 10টা 5টা অফিস করবে, তার জীবন থাকবে রুটিনবদ্ধ। এইসব কি ছন্ন ছাড়া জীবন? যত বদবুদ্ধি দিচ্ছে নাসিম ছোড়া। মাছ নিয়ে ঢং দেখাচ্ছে। মাছ রান্না করবে, খাবে, তারপর বসার ঘরে লম্বা হয়ে ঘুমিয়ে থাকবে। যে ছেলে পরের বাড়িতে এমন নির্বিকারভাবে ঘুমায়, তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। নাসিম মাছ কাটছে। নাসিমের সামনে চায়ের কাপ হাতে রুবা বসে আছে। সে কৌতূহলী চোখে মাছ কাটা দেখছে। নাসিমের মুখ হাসি হাসি। রুবা অনেক দিন নাসিমকে এত আনন্দিত অবস্থায় দেখেনি। নাসিমের আনন্দের কারণ আছে, তার কাজ হয়েছে। রহমান সাহেবের মেয়ে সব ঘটনা চুপ করে শুনেছে এবং নাসিমকে অবাক করে রাগে দুঃখে কেঁদে ফেলেছে। নাসিম ভাবেওনি এই ব্যাপার হবে। মেয়েটি বলেছে,
আপনি যদি মাছ এখানে রেখে যান, মাছ আমি খাবো না, রাস্তায় ফেলে দেব। বাবাকেও আপনাদের বিল প্রসঙ্গে কিছু বলবো না। মাছ আপনি দয়া করে নিয়ে যান। আজ রাতেই আমি বাবাকে যা বলার বলবো। বাবার যে এই অভ্যাস আছে আমি সন্দেহ করেছিলাম, কখনো বিশ্বাস করিনি। নাসিম রুবার দিকে তাকিয়ে বলল, রুবা, এই মাছটা পুকুরের না নদীর বলতো দেখি। কি করে বলবো? মাছের গায়ে তো লেখা নেই মেড ইন রিভার কিংবা মেড ইন পন্ড। অবশ্যই লেখা আছে, সেই লেখা পড়ার চোখ থাকতে হয়। নদীর রুই মাছ হয় লম্বা, এদের স্রোতের বিরুদ্ধে চলতে হয়। লম্বা না হলে এদের চলাফেরা সমস্যা। পুকুরের মাছগুলি হয় মোটা গোলগাল। তোকে ভালো জিনিস শিখিয়ে দিলাম, থ্যাঙ্কস। আরও কিছু শেখাও। বল দেখি, এই মাছটা টাটকা না বাসি? বিশ্রী গন্ধ আসছে, মনে হচ্ছে বাসি। হলো না, মাছের তেলটার দিকে তাকিয়ে দেখ, ধপধপে সাদা, এর মানে টাটকা মাছ। এক টুকরো মুখে দিবি, অমৃতের মতো লাগবে। নাসিম ভাই, কেন তুমি আজ এত খুশি? খুশি হবার মতো কারণ ঘটেছে। অসাধারণ একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো। আমি আমার এই জীবনে এমন অসাধারণ মেয়ে দেখিনি। রুবার মুখ কালো হয়ে গেল। সে নিজের অজান্তেই বড় ধরনের একটা ধাক্কা খেল। তার এই পরিবর্তন নাসিম ধরতে পারল না। ধরতে পারলে সেও চমকে উঠত। বুঝলি রুবা, মেয়েটার বাপটাকে চিনি, হারামজাদা নাম্বার 3, মানুষ সমাজের কলঙ্ক। কিন্তু মেয়েটা এত ভালো যে বাপের অপরাধও মেয়ের দিকে তাকিয়ে ক্ষমা করা যায়। নাম কি মেয়ের? ভালো নাম মেহেরুন্নিসা, ডাক নাম বোধহয় তুহিন। তুহিন করে ওই বাড়ির সবাই ডাকছিল। আজই পরিচয় হলো? অনেকক্ষণ গল্প করলে? ভেবেছিলাম মিনিট 5 গল্প করব। অবস্থা এমন দাঁড়ালো যে প্রায় ঘন্টা খানিক থাকলাম। চা খেলাম, কেক খেলাম। কেকটা অমৃতের মতো। কিন্তু কিছু মানুষ আছে না, প্রথম দেখাতেই মনে হয়, আরে এই মানুষটাকে তো অনেক দিন ধরেই চিনি। এই মেয়েও সেরকম, আমার চেয়েও ভালো। নাসিম হো হো করে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, তোর ধারণা তুই একটা দারুণ মেয়ে? হ্যাঁ, আমার তাই ধারণা। মুখ এমন কালো করে ফেলেছিস কেন? ব্যাপার কি? তোমার অসাধারণ একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, মুখ আলো হয়ে আছে। আমার তো আর কোনো অসাধারণ পুরুষের সঙ্গে পরিচয় হয়নি। আমার পরিচয় তোমার মতো একজনের সঙ্গে, যাকে সবাই ডাকে গিট্টু। কাজেই আমার মুখ অন্ধকার। ঘরে মশলাপাতি কি আছে দেখ। কি ফটফটি হয়েছিস, ফটফট করে কথা। সেই দিন এতটুকু প্যান্ট পরে খালি গায়ে ঘুরঘুর করতে দেখলাম। রুবা কঠিন গলায় বলল, নাসিম ভাই, তুমি আমাকে কখনো খালি গায়ে ঘুরঘুর করতে দেখনি। আচ্ছা যা, দেখিনি। তুই এত রাগছিস কেন? তুমি আজে বাজে কথা বলবে, আমি রাখবো না? রুবা উঠে দাঁড়ালো। নাসিম বলল, যাচ্ছিস কোথায়? মশলা আছে কি না দেখতে যাচ্ছি। রুবা রান্নাঘরে গেল না, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে কাঁদছে ফুঁপিয়ে ফুঁপিয়ে। কেন তার এত কান্না পাচ্ছে তা সে নিজেও বুঝতে পারছে না। নাসিম ভাই বলেছে তার একটা অসাধারণ মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, তাতে তার নিজের এত খারাপ লাগছে কেন? ভাগ্যিস তার এই খারাপ লাগাটা অন্য কেউ দেখতে পাচ্ছে না। দেখতে পেলে কি ভয়ঙ্কর ব্যাপার হতো। রুবা কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলালো। চোখে মুখে পানি দিয়ে এসে দেখে নাসিম বঁটি দিয়ে হাত কেটে ফেলেছে। রক্ত বের হচ্ছে গল গল করে। নাসিম বলল, তোর আরোগ্য নিকেতন চট করে নিয়ে এসে হাতটা বেঁধে দে। তুমি তো হাত একেবারে 2 টুকরা করে ফেলেছ। 2 টুকরা করলেও কেন জানি ব্যথা পাচ্ছি না। একটা মজার জিনিস লক্ষ্য করেছিস রুবা? মাছের রক্ত আর মানুষের রক্ত একরকম। এইখানে দেখ, পাশাপাশি মাছের রক্ত আর মানুষের রক্ত। কোনটা কার বলতো? রুবা কিছু বলল না। তার ওষুধের বাক্স আনতে গেল। নাসিম কৌতূহলী চোখে মাছের এবং মানুষের রক্ত দেখছে। 4র্থ অধ্যায় আজ এখানেই শেষ। ফিরে আসবো 5ম অধ্যায় নিয়ে। ধন্যবাদ, সঙ্গে থাকুন।